নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। আগামী এক বছরের মধ্যেই ভারতীয় রাজনীতিতে একটা বড় সড়ো ওলটপালট দেখতে চলেছি আমরা। মানে বলতে চাইছি, আগামী বছর এই জুলাই মাসটা বা আগস্টের মধ্যেই আমরা ভারতীয় রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসার প্রবল সম্ভাবনার মানে দেখতে পাচ্ছি। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আজ সে কথাই আপনাদের সামনে তুলে ধরব। শুরু থেকেই শেষ পর্যন্তটা শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। প্রথমেই আসি মহারাষ্ট্রের কথা। সেখানে এমনিতেই নির্বাচনে কারচুপি নিয়ে সেখানকার সাধারণ মানুষ বেশ ক্ষুব্ধ। তার উপর মহারাষ্ট্রে সব স্কুলে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে চাপিয়ে দেওয়া নিয়ে মারাঠি মানুষের অস্মিতায় তীব্র আঘাত লেগেছে। এই ভাষাকে কেন্দ্র করে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে আবার কিন্তু একত্রিত হতে চলেছেন। সঙ্গে আছেন শরদ পাওয়ারও। ফলে মহারাষ্ট্রে তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ। যেহেতু মারাঠি অস্মিতার বিষয়, শিন্ডে গোষ্ঠীও সরকারে সামিল হয়ে রাজ ঠাকরে উদ্ধব ঠাকরেদের সরাসরি বিপরীত মেরুতে অবস্থান নিতে পারছেন না। তবে এই যে মারাঠি অস্মিতা, তা যদি আরো একবার মাথা চাড়া দেয়, একনাথ শিন্ডের দলে ভাঙন লাগা আটকাতে পারবে না কেউ। তাছাড়া পুরো মহারাষ্ট্রের নিয়ন্ত্রণ কিন্তু এখন গুজরাটিদের হাতে, অর্থনৈতিক নিয়ন্ত্রণের কথা বলছি। সেই নিয়েও কিন্তু ক্ষোভ আছে মানুষের মধ্যে। গুজরাটি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে মারাঠিরাই কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মী হয়ে আছে। পশ্চিমবঙ্গে যেমন মারোয়ারি ফার্মগুলোতে যেভাবে বাঙালিরা প্রতি পদে পদে অপদস্থ হন, মহারাষ্ট্রেও মারাঠিরা গুজরাটিদের কাছে লাঞ্ছনার শিকার হচ্ছেন। আর ফুটপাত, হকারি, অটো চালানোর মতন কাজগুলো বিহার উত্তরপ্রদেশ থেকে যাওয়া মানুষগুলোর দখলে রয়ে গিয়েছে। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, খড়গপুর এই শহরগুলো যেমন বাঙালিদের হাতে আর নেই, তেমনি থানে, নবী মুম্বাই, পুনে, মুম্বাই, মহারাষ্ট্রের নাগপুর কিন্তু আর মারাঠিদের হাতে নেই। এখান থেকেই সাধারণ মানুষের মনে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে। তারা এখন একজন বালা সাহেব ঠাকরেকে খুঁজে বেড়াচ্ছেন। উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে যদি এক ছাতার তলায় আসতে পারেন, আর তাতে যদি শরদ পাওয়ারের মতন ব্যক্তি সঙ্গে থাকেন, মহারাষ্ট্রে গদি উল্টে যেতে পারে 2026-এ। এরপর আসে বিহারের কথা। বিহারে নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা মাস। নীতিশ যুগের সম্ভবত অবসান হতে চলেছে বিহারে। তার উপর ভোটার লিস্ট সংশোধন নিয়ে জটিলতা তৈরি হওয়াতে এনডিএ সমর্থক হওয়া সত্ত্বেও চিরাগ পাসওয়ান কিন্তু খানিকটা দোদুল্যমান। বিগত বিহার বিধানসভা নির্বাচনে এআইএমএম এবং কংগ্রেস নিজেদের নাক কেটে তেজস্বী যাদবের যাত্রা ভঙ্গ করেছিল। আপনাদের অনেকেরই সে কথা মনে থাকবে। এমন বহু আসন আছে যেখানে সমঝোতা না হওয়ার কারণে এআইএমএম এবং কংগ্রেস প্রার্থী দিয়ে ভোট কেটে বিজেপিকে এবং জেডিইউকে জেতার পথ সুগম করে দিয়েছিল। তবে এবার অনেকটাই জমাটবদ্ধ লাগছে বিরোধীদের। কিন্তু বিহার তো বিশ্বাস নেই। আবার নীতিশের দল জেডিইউর বিরুদ্ধে বারবার শিবির বদলানোর অভিযোগ ছাড়াও একটা প্রতিষ্ঠান বিরোধিতাও তৈরি হয়েছে প্রবলভাবে। এবারের নির্বাচনে নীতিশবাবুর দল খান 25-30 বেশি আসন পাবে বলে মনে করছে না কেউই, কোনো সমীক্ষক মনে করছে না। ফলে বিজেপির কাছে তার আদর কমে যাবে। উপমুখ্যমন্ত্রীও জোটাটা বেশ কঠিন হয়ে যাবে নীতিশ বাবুর কাছে। জীবনের অনেকটা সময় ক্ষমতার শীর্ষে থাকা নীতিশ, তাকে একজন সাধারণ বিধায়ক হয়ে যদি থাকতে হয়, সেটা নীতিশের পক্ষে আগামী বিহারের পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের জন্য মোটেও তা সুখকর হবে না। নীতিশ ফের একবার যে ডিগবাজি খাবেন না এবং তেজস্বীর সাথে চাচা ভাতিজার রসায়নটা আরো একবার যে চাগাড় দেবে না, সেটা এই মুহূর্তে বলা অসম্ভব। কারণ নীতিশ কুমার ডিগবাজি খাওয়ার জন্য পিএইচডি করে বসেছেন। বিহারের নির্বাচনে জনসুরাজ পার্টি নামে অবতীর্ণ হয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি গোটা বিহার চষে ফেলে বিহারের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, জাত পাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে। এতে খুব বেশি লাভবান প্রশান্ত কিশোর না হলেও শিক্ষিত বিহারি সমাজের একটা অংশের ভোট
তিনি নিশ্চিতভাবে কাটবেন, যা এতদিন ছিল বিজেপি এবং নীতিশ কুমারের দখলে। ফলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বিহারে ঠিক কোন পরিবর্তন অপেক্ষা করছে আর কয়েক মাস পরে। তবে নীতিশের দল যদি অপেক্ষাকৃত ভালো ফল করে, তাহলে কিন্তু সব হিসেব উল্টে পাল্টে যেতে পারে, যেতে বাধ্য। কিন্তু যদি উল্টোটা হয়, নীতিশের দল যদি ফল খারাপ করে, অর্থাৎ 25-30-এর মধ্যে যদি থেকে যায়, বিহারে বিজেপি নীতিশের হাতছাড়া হয়ে গেলেও যেতে পারে। মানে বিহার নীতিশ আর বিজেপির যে গঠবন্ধন চলছে, সেটা হাতছাড়া হলেও কিন্তু হতে পারে। তবে ভোটার তালিকা সংশোধনের আড়ালে নির্বাচন কমিশন যেভাবে এনআরসি লাগু করেছে বিহারে, তার ফলে প্রায় সওয়া 1 কোটি মানুষের ভোটাধিকার চলে যেতে বসেছে, যা মূলত চিরাগ পাসওয়ান এবং তেজস্বী যাদবের দলের যে ভোট বাক্স আছে তাতে সরাসরি প্রভাব ফেলবে। তাই বিহারের নির্বাচনের পর ইকুয়েশনটা ঠিক কি হবে তা এই মুহূর্তে বলা একেবারেই অসম্ভব। এবার আসবো পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের অঙ্কটা একেবারেই অন্যরকম। এখানকার রাজনীতি অন্যরকম, এখানকার সংস্কৃতি অন্যরকম। এখানে রাজনৈতিক পট পরিবর্তন হবে না। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস 2/3 বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিশ্চিতভাবে আসছেই। কিন্তু এখানে সমস্যাটা বিরোধী দলের মধ্যে দেখা যাচ্ছে। সদ্য বিজেপির সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, উদার হিন্দুত্বের কথা বলছেন, সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন। অন্যদিকে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলেছেন উগ্র হিন্দুত্বের লাইনে। তীব্র মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে হিন্দু ঐক্য গড়ে তুলে তৃণমূলকে উৎখাতের পরিকল্পনা রয়েছে তাঁর। ফলে আদর্শগত একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েই গিয়েছে প্রথম দিন থেকেই। চরিত্রগত দিক থেকে শুভেন্দু কিছুটা স্বৈরাচারী মনোভাবাপন্ন। তার মাথার উপরে কেউ থাকুক বা তিনি কারুর অধস্তন হয়ে কাজ করবেন, কারুর আন্ডারে কাজ করবেন, এটা তার স্বভাব বিরুদ্ধ। যার কারণে দিলীপ ঘোষের সাথে তার কখনো বনিবনা হয়নি, আজও নেই। শুভেন্দু কতদিন শ্রমিকের কথা অনুযায়ী দলের নীতি মেনে কাজ করতে পারবেন, উগ্র ইসলাম বিরোধিতা থেকে সরে আসবেন, সেটাও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আগামী বিধানসভা নির্বাচনে আমাদের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী এবং আরএসএস বিজেপি সমস্ত সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি যদি 50-55টা আসনে থেমে যায়, নিশ্চিতভাবে একেবারে নিশ্চিতভাবে বিরোধী দলনেতার গুরুত্ব কমে যাবে বিজেপিতে। তিনি বিরোধী দলনেতার পদটুকুও পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গিয়েছে। 50-52 জন বিধায়কের একজন বিধায়ক হয়ে থাকাটা তার পরিবারের এবং তার অনুগামীদের কাছে যথেষ্ট এম্বারাসিং বা লজ্জাজনক হবে। তখন তিনি কি করবেন তা নিয়ে কিন্তু আগ্রহ সৃষ্টি হয়েছে সব মহলে। এসএফআই, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব রাজনৈতিক দলের ঘাটের জল তিনি খেয়ে নিয়েছেন। সব ঘাটের জল খাওয়া হয়ে গিয়েছে। এবার কি তিনি নিজেই একটা ঘাট তৈরি করবেন, নাকি সেই ঘাটেই তার রাজনৈতিক বিসর্জন হবে, তা জানতে সময় লাগবে আরো 250 দিনের কাছাকাছি। অনুষ্ঠান অনেক বড় হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। বলার ছিল উত্তরপ্রদেশ নিয়ে, বলার ছিল আসাম নিয়ে, বলার ছিল ত্রিপুরা নিয়ে, আর গোটা দক্ষিণ ভারত নিয়ে বলার ছিল আপনাদের। বলার ছিল 75তম জন্মদিনেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক মানবপ্রস্থে যাওয়ার দিন হিসেবে কি ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সময় বড্ড কম। তাই আজ সেই আলোচনা আর করছি না। সেই আলোচনা না হয় আর একদিন করা যাবে। আপাতত বলতে পারি আগামী শনিবার আমাদের প্রাথমিক জনমত সমীক্ষার 2য় পর্ব আসছে। সেই পর্বেই জানতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় যদি ভোট হয়, এই মুহূর্তে আজকের দিনে, তাহলে কোন দল কত আসন পেতে পারে। দেখতে ভুলবেন না। এই বেলা এইটুকুই থাক। আর রাত্রে অরূপের অগ্নিশেল নিয়ে আসবেন অরূপ সেনগুপ্ত, সেটাও দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।